গতকাল একটা মর্মান্তিক ঘটনা চোখের সামনে দিয়ে আমরা দেখলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন, যে সাউথ কোরিয়াতে ওয়ান এয়ারপোর্টে ব্যাংকক থেকে তাদের জেজু এয়ারলাইন্সের বোয়িং 737 এয়ারলাইনারটা এসে যখন 4 ঘন্টার ফ্লাইটের শেষে সেখানে ল্যান্ড করার চেষ্টা করছে, ল্যান্ডিংয়ের সময় বিস্তর গণ্ডগোল হলো। ল্যান্ডিং গিয়ারটাও সে নামাতে পারল না এবং শটান প্লেনটি এসে রানওয়েতে, যাকে বলে বেলি ল্যান্ডিং করলো। প্লেনের চাকাগুলো নামলো না এবং বেলিতে ল্যান্ডিং করার পরে সে বেশ খানিকটা গিয়ে সামনে একটা পুরো সলিড একটা দেওয়ালে, একটা সিমেন্টের দেয়ালে ধাক্কা খেলো এবং ধাক্কা খেয়ে চোখের সামনে 179 জন মানুষ সেই প্লেনটার মধ্যে ভস্মীভূত হয়ে গেল। তো এই যে একটা আমাদের চোখের সামনে আমরা একটা মর্মান্তিক এয়ার ক্র্যাশ দেখলাম, সেরকমই একটা ক্র্যাশ হয়তো এখন আমরা চোখের সামনে দেখছি এবং সেই দুর্ঘটনা, সেই ক্র্যাশ, সেই বিপর্যয়টা হচ্ছে যে সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতায় যে ক্র্যাশটা হয়েছে, যে বিপর্যয়টা হয়েছে, সেটা সত্যিকার প্রতিদিন এভরি ডে আফটার ডে এই যে একটা করে রিপোর্ট সিবিআইয়ের অন্দরমহল থেকে লিক হচ্ছে, এই একটা লিকড রিপোর্টসের ওপরের সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতাটা আরও তলায় চলে যাচ্ছে। সেই বিভৎস ঘটনার পরে 5 দিন পুলিশের ইনভেস্টিগেশন, 6 দিনের মাথায় সিবিআইয়ের হাতে ইনভেস্টিগেশন যাওয়া, তারপর একটা দুর্বোধ্য কারণে আমাদের চন্দ্রচূড় মহাশয় এই কেসটাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন। চন্দ্রচূড় মহাশয়ের কাছে একবার নয়, দুবার নয়, 7বার সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দিল। সেই স্ট্যাটাস রিপোর্টগুলো চন্দ্রচূড় বাবু এবং তার সতীর্থরা যখন সেই বন্ধ খামগুলো আঙুলে টাচ করে তারা ইলেকট্রিক শক খাওয়ার মতো বলে উঠতেন, কি ভীষণ, কি সাংঘাতিক, এরকম ঘটনা, এরকম বিচ্ছিরি ইনভেস্টিগেশন আমরা একবারও দেখিনি। মানুষ উদ্গ্রীব হয়েছিল যে এই স্ট্যাটাস 7খানা স্ট্যাটাস রিপোর্টের পরে সিবিআই কি চার্জশিটটা ফ্রেম করেন। আদতে যখন আমাদের শিয়ালদা কোর্টের শুনানি শুরু হলো, তখন সিবিআই একেবারে সাদা থানের মতো ফটফটে কতগুলো চার্জশিট জমা দিয়ে বললেন যে তারা চার্জশিট প্রায় লিখেই উঠতে পারছেন না, সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রায় প্রশ্নই উঠছে না, এবং যত দোষ নন্দ ঘোষের মতো সেই সঞ্জয় রায়ের ওপরেই কলকাতা পুলিশ যেখানে শেষ করেছিল সেখানেই ব্যাপারটা দাঁড়ালো। এরপর গত 10-12 দিনের ঘটনাটা একটু ভেবে দেখুন যে সিবিআইয়ের মতো দেশের উচ্চতম, দ্য হাইয়েস্ট পসিবল ইনভেস্টিগেটিভ এজেন্সি, যাদের বন্ধ খাম স্পর্শ করে সুপ্রিম কোর্ট কেঁপে ওঠে, তাদের কোর্টের সামনে পেশ করার মতো 2 পাতা লিখে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার তাদের কাছে মেটেরিয়াল নেই। বন্ধ খাম খোলার পরে এই অবস্থা, তাহলে চন্দ্রচূড় বাবু এবং তার বন্ধুবান্ধবরা কি সাদা পাতা দেখে কেঁপে উঠছিলেন? জানি না। কিন্তু এই যে রিপোর্টগুলো পরপর বেরোচ্ছে, কাদের রিপোর্ট বেরোচ্ছে? এই রিপোর্টগুলো কি আপনি কলকাতার কোনো অফিস থেকে, কলকাতার কোনো খবরের কাগজ এটাকে বার করে তার মস্তিষ্ক প্রসূত রিপোর্ট বার করছে? সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট। যারা সন্দেহ করলো যে আমাদের সেই বাই দিস টাইম বিশ্ববিখ্যাত সেমিনার রুম ইজ নট দ্য সাইট অফ ক্রাইম, সেই রিপোর্ট সিবিআইয়ের অন্দরমহল থেকে বেরোলো। মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের যে রিপোর্ট এবং বক্তব্য, সেটা সিবিআইয়ের অন্দরমহল থেকে বেরোলো। এবং আরও মারাত্মক,
এখনকার অবধি যে কটা রিপোর্ট লিক হয়েছে তার মধ্যে যেটাকে হয়তো লক্ষণের শক্তিশাল বললেও বলা যায়, সেই লক্ষণের শক্তিশাল বেরোলো হচ্ছে ডিএনএ অ্যানালিসিসটায়, যেখানে দেখা যাচ্ছে যে বেচারি আমাদের অভয়া, আমাদের সেই অভাগিনী মেয়েটি এবং সঞ্জয় রায় ছাড়া আরও 3-4 পুরুষ, কতজন পুরুষ, কয়েকজন মহিলা, তাদের ডিএনএ স্যাম্পল ইজ প্রেজেন্ট ইন দ্য ভেরিয়াস ডিএনএ অ্যানালিসিস। একটা শব্দ বারবার শুনছেন, যে শব্দটাকে বলছে কন্টামিনেশন। এখন প্রশ্ন হলো, কন্টামিনেশন আমরা জানবো কি করে? যে ডিএনএ অ্যানালিস্টরা ডিএনএ অ্যানালাইজ করছে তারা দেখবে যে হ্যাঁ, আমার হাতে একটা ডিএনএ আছে, এই যে ডিএনএটা ভিকটিম ডিএনএ বলা হয়েছে, সেই ডিএনএর সঙ্গে আরেকটা ডিএনএ ম্যাচ করলে সেটা ভিকটিমের ডিএনএ। আরেকজনকে বলা হয়েছে যে কালপ্রিট, সেই কালপ্রিটের স্যাম্পল ডিএনএর সঙ্গে ক্রাইম সিনের ডিএনএ ম্যাচ করলে সেটা ম্যাচ করলো। এবং তাছাড়াও যদি সেখানে 3-4 সেট ডিএনএ এক্সট্রা পাওয়া যায়, কে মাথার দিব্যি দিয়ে বলল যে সেগুলো কন্টামিনেশন মানে কি? কন্টামিনেশন মানে সেগুলো প্রাইমারি স্যাম্পল নয়, সেগুলো যেন অসাবধানতা বশত ওইখানে চলে এসছে। কারও ক্ষমতা নেই যে কোনটা প্রাইমারি স্যাম্পল আর কোনটা কন্ট্যামিনেন্ট স্যাম্পল সেটাকে আলাদা করে বলে। এখন ডিএনএ নিয়ে তো মিনিটের পর মিনিট চর্বিত চর্বণ করাটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে রাস্তায় সিবিআই এগোচ্ছিলেন কলকাতা পুলিশের হাত ধরে, যে সঞ্জয় রায় এটা করেছেন এই সিঙ্গল কালপ্রিট থিওরিতে, এখন তো সেই সিঙ্গল কালপ্রিটকেও আপনার সাজা দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। সঞ্জয় রায়কে আপনাকে যদি শাস্তি দিতে হয়, দণ্ডিত করতে হয়, আপনি কিসের ভিত্তিতে তাকে শাস্তি দেবেন? কন্ট্যামিনেন্ট ডিএনএর ওপরে কোনো কোর্ট রুলিং দেওয়ার সম্ভব নয়। এবং তাছাড়া সঞ্জয় রায়ের এগেনস্টে যে সিসিটিভি বেসড এভিডেন্স আছে সেগুলোও তো মারাত্মক অবস্থায় আছে। সে নাকি 40 সেকেন্ড 43 সেকেন্ডের মধ্যে কম বেশি 1.25 কিলোমিটার রাস্তা সে নাকি ঘুরে বেড়াচ্ছিল। তাহলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের যদি এই শতছিদ্র অবস্থা হয় এবং আরও করুণ অবস্থা হয় ডিএনএ এভিডেন্সের, তাহলে বাড়তি কারা ছিল, বাকি 3-4 কারা ছিল সেটা ভুলে যান। প্রাইমারি অ্যাকিউজডকে কালপ্রিট হিসেবে প্রমাণিত করা অন্তত এই সপ্তাহের যে এভিডেন্স আমাদের হাতে এসেছে তাতে তো প্রায় অসম্ভব জানাচ্ছে। সত্যি কথা বলতে যে হতাশার বোধহয় এর থেকে বেশি হতাশভাবে আমরা এই বছরটা শেষ করতে পারতাম না। ইট ইজ নট ইম্পর্ট্যান্ট যে 4-5 মিলে মেয়েটিকে আক্রমণ করেছিল না একজন আক্রমণ করেছিল। একজন আক্রমণ করলে থিওরিতে বিশ্বাস করলে আপনি তৃণমূলপন্থী, 5 জন আক্রমণ করেছে বিশ্বাস করলে আপনি বামপন্থী, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে এই সভ্য শিক্ষিত দেশের এই রকম একটা জঘন্য ক্রাইম ইনভেস্টিগেশনের কি করুণ অবস্থা। না আমরা লজিক্যালি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স গ্যাদার করতে পারছি, না আমরা কিছুটা সাবধানতা, কিছুটা প্রোটোকল অনুযায়ী আমরা বায়োলজিক্যাল এভিডেন্স অ্যাকোয়ার করতে পারছি। সব জিনিস নিয়ে আমরা পলিটিক্যাল রং দিয়ে দিতে পারছি। এইটা মনে করলে আপনি তৃণমূল, এইটা মনে করলে আপনি বামপন্থী। এখন দেখুন তৃণমূলপন্থী ভার্সেস বামপন্থীরা কি মনে করবে। আপনারা কি তৃণমূলপন্থী বলে বা আপনি সরকার পক্ষ কি বিরোধী পক্ষ বলে তো ডিএনএর নেচার চেঞ্জ করবে না। আপনি বিরোধী পক্ষ হন আর সরকার পক্ষ হন, জেনেটিক সায়েন্স তো পাল্টাবে না।
আপনি যে পক্ষই হন না কেন, আপনার তো ঘড়ির কাঁটার সময়টা পাল্টাচ্ছে না যে কি সময়ের মধ্যে আপনি কোন সময়ে ধরা পড়েছেন। এবং সর্বশেষে এই যে আমরা একটা পলিটিক্যাল ব্লাইন্ডনেস নিয়ে এই জিনিসটাকে পারসিউ করছি, এবং হয়তোবা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্যে এই ইনভেস্টিগেশন এবং এভিডেন্স গ্যাদারিং এফেক্টেড হচ্ছে, তার পরিণতিটা দেখুন। ওই সিমেন্টের দেওয়ালে 200 জন প্যাসেঞ্জার নিয়ে প্লেনটা ধাক্কা খাওয়ার মতো আজকে সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতাটা কেবল তলানিতে ঠেকেনি, ওই বোয়িং 737-এর মধ্যে সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতাটা চুরমার হয়ে গেছে। নমস্কার।